আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী শিক্ষক, পশ্চিম কদুরকিল স্কুল অ্যান্ড কলেজ, বোয়ালখালী পৌরসভা, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে যে বিষয়টা আমি উপস্থাপন করব, নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের খতিয়ান নিয়ে। অধ্যায় সপ্তম। শিক্ষার্থী বন্ধুরা, বই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও এবং ক্লাসটি ভালোভাবে অনুধাবন করো। খতিয়ান কি? খতিয়ান হচ্ছে লেনদেন সমূহকে প্রাথমিকভাবে জাবেদায় লিপিবদ্ধের পর হিসাবের শ্রেণী অনুযায়ী যথাযথ হিসাবে স্থানান্তর করা। হিসাবকাল শেষে প্রতিটি হিসাবের জের আমরা খতিয়ান থেকে নিরূপণ করতে পারি। ফলে একটি ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব সময়কাল শেষে আয়, ব্যয়, লাভ ও ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয় এবং একটি নির্দিষ্ট তারিখে তার সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ জানা যায়। খতিয়ানকে হিসাবের সকল বইয়ের রাজা বলা হয়। খতিয়ান ঘর দুই ধরনের করা হয়, একটি হচ্ছে টিচক পদ্ধতি, অপরটি হচ্ছে চলমান জের পদ্ধতি। টিচক পদ্ধতিতে লক্ষ্য করো, এখানে ঘর হবে মোট 8টি, মাঝখানে বাঁক হবে, বাম পাশে ঘর হবে 4টি, ডান পাশে ঘর হবে 4টি। বাম পাশের দিকে লিখবো আমরা ডেবিট আর ডান পাশে লিখবো ক্রেডিট। বাম পাশে কি কি ঘর হয় দেখো, তারিখ, বিবরণ, যেহেতু জাবেদা থেকে খতিয়ান তৈরি করা হয় সেজন্য জাবেদা পৃষ্ঠা, আরেকটি হচ্ছে টাকা। একই ঘর আবার বাম পাশে হুবহু বসবে। তাহলে ইংরেজি যে টির মতন ঘরটাও কিন্তু মাঝখানে যখন আমরা ডিভাইড করি তখন ওই টির মতন হয়, যার ফলে এর নাম টিচক। আরেকটা পদ্ধতি আছে চলমান জের পদ্ধতি, যেখানে প্রতি লাইনে লাইনে আমরা উদ্ধৃত বা জের নির্ণয় করি। সেই ঘরটি হচ্ছে টোটাল ঘর এখানে 60টি। কি কি? প্রথমটি হচ্ছে তারিখ, তারপরটি বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এই ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা থেকে আমরা সেটা আবার নিয়ে যাব প্রতিটি লেনদেনের সাথে সাথে উদ্ধৃত বা জের। যদি ডেবিট জের হয় ডেবিট জের, ক্রেডিট জের হলে ক্রেডিট জের। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা একটি অঙ্কের মাধ্যমে বিষয়টি অনুশীলন করি এবং বোঝার চেষ্টা করি। আমি তোমাদের জন্য দুটি লেনদেন দিয়েছি। এই দুটি লেনদেন দিয়ে টিচক পদ্ধতিও করব, আবার এই দুটি লেনদেন দিয়ে চলমান জের পদ্ধতি করব। তাহলে দুইটা পদ্ধতি আমাদের জন্য বুঝতে সহজ হবে। 2017 ইংরেজি মার্চ 3 নগদ বিক্রয় 20,000 টাকা। অপর লেনদেনটি হচ্ছে মার্চ 10 আসবাবপত্র ক্রয় 15,000 টাকা। তাহলে খতিয়ান করার আগে আমাকে এই লেনদেনগুলো জাবেদায় লিপিবদ্ধ করতে হবে। জাবেদার ক্লাস তোমরা পূর্বে করেছো, সেই হিসেবে তোমরা বলতে পারো। লেনদেন থেকে সংশ্লিষ্ট দুইটি হিসাব নির্ণয় করতে হবে। সেই দুইটি হিসাবের যে 5টি শ্রেণী রয়েছে সেই শ্রেণীতে বিভক্ত করতে হবে। সেই শ্রেণী অনুযায়ী হ্রাস বৃদ্ধি হলে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখি। তাই আমি আর জাবেদা বিস্তারিত বলছি না, যেহেতু পূর্বের ক্লাসে আলোচনা হয়েছে। মার্চ 3 নগদ বিক্রয় 20,000 টাকা, এটা জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ডেবিট দিকে 20,000 টাকা, ক্রেডিট দিকে 20,000 টাকা। অপর লেনদেন মার্চ 10, সেটাকেও আমরা আসবাবপত্র ক্রয়, সেটাও জাবেদায় অন্তর্ভুক্ত করেছি। আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 15,000 টাকা। এখন দেখো খতিয়ানের ঘর কয়টা করব। এখানে আমাকে সংশ্লিষ্ট হিসাব কয়টা আছে সেটা আগে নির্ণয় করতে হবে। যেমন ধরো নগদান হিসাব আছে, তাহলে নগদান হিসাব নামে একটি খতিয়ান করতে হবে। বিক্রয় হিসাব আছে, বিক্রয় হিসাব নামে একটি খতিয়ান করতে হবে। আসবাবপত্র আছে, আসবাবপত্র হিসাব নামে একটি খতিয়ান করতে হবে। এখন আবার যে নগদান হিসাব আছে, নগদান হিসাব নামে আবার খতিয়ান করতে হবে না। কেন? নগদান হিসাব নামে আমরা একটা খতিয়ানের ঘর করেছি, ওই খতিয়ান আমরা অন্তর্ভুক্ত করতে পারবো। তাহলে আমরা এখানে সংশ্লিষ্ট 3টি হিসাব পেয়েছি, সেই 3টি হিসাবের জন্য 3টি খতিয়ানের ঘর করতে হবে।
আমি সেই তিনটি সংশ্লিষ্ট হিসাব এখানে লিখে রাখলাম। প্রথমটা নগদান হিসাব, তারপরটা বিক্রয় হিসাব, সর্বশেষে আসবাবপত্র হিসাব। এবার আসো আমরা একটি একটি করে টিচক পদ্ধতিতে খতিয়ান করি। প্রথমে আমরা নগদান হিসাবেরটা করি। তাহলে টিচকের ঘর কয়টি বলেছি? 8টি। বাম পাশে 4টি, ডান পাশে 4টি। বাম পাশ থেকে বলা হয় ডেবিট আর ডান পাশে বলা হচ্ছে ক্রেডিট। আমরা ঘরটি তৈরি করে ফেলেছি। খতিয়ান টিচক পদ্ধতি, হিসাব হবে কি? নগদান হিসাব। এভাবে একই রকম বিক্রয় হিসাবের নামে একটি ঘর হবে, আসবাবপত্রের নামে একটি ঘর হবে। প্রথমে আমরা নগদানটা করি। বাম দিকে ডেবিট লিখেছি, ডান দিকে ক্রেডিট লিখেছি। বাম দিকে 4টি ঘর আছে, তারিখ বিবরণ জাপি টাকা। ডান দিকেও 4টি আছে, তারিখ বিবরণ জাপি টাকা। যেহেতু হিসাবটা 2017 সালে, দুই দিকে আমি 2017 ইংরেজি 2017 ইংরেজি লিখে ফেলেছি। এবার আসো, খতিয়ান করা হয় জাবেদা থেকে। তাহলে আমি এই জাবেদা থেকে কিন্তু খতিয়ানে লিপিবদ্ধ করব। প্রথমে আসো, আমার হিসাবটা হচ্ছে নগদান হিসাব। তাহলে আমি এই মার্চ 3 লেনদেন যে জাবেদাটা আছে সেখান থেকে নগদান হিসাবকে নিয়ে কাজ করব। তাহলে এখানে নগদান হিসাব আছে না? এই যে নগদান হিসাব কোন দিকে আছে? ডেবিট আছে। তাহলে আমরা খতিয়ানে লিপিবদ্ধ করব কিন্তু ডেবিট দিকে। যেহেতু নগদান হিসাব কোন দিকে আছে? ডেবিট দিকে আছে। কারণ আমরা যে খতিয়ানটা করতেছি সেটা হচ্ছে নগদানের খতিয়ান। তাহলে নগদানের খতিয়ান, নগদান হিসাব ডেবিটে আছে, তাহলে আমরা ডেবিটে লিপিবদ্ধ করব। কিন্তু আমরা নগদান হিসাব লিখতে পারবো না বিবরণী করে। আমাদেরকে লিখতে হবে কি? নগদানের বিপরীতে, অর্থাৎ ডেবিটের বিপরীতে যে নামটি আছে সে নামটি। তাহলে নগদানের বিপরীতে কি নাম আছে? বিক্রয় হিসাব। অর্থাৎ নগদান হিসাব আছে ডেবিট দিকে, তার বিপরীতে ক্রেডিট দিকে আছে বিক্রয় হিসাব। আমরা বিবরণী করে লিখবো কি? বিক্রয় হিসাব। তাহলে আমরা লিপিবদ্ধ করি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, মার্চ 3 বিবরণী করে লিখলাম কি? বিক্রয় হিসাব। কেন বিক্রয় হিসাব লিখেছি? একটু আগে বললাম যে নগদান হিসাব ঠিক আছে, আমরা তো নগদান হিসাবের ঘরেই লিখবো। যেহেতু নগদান ডেবিট আছে, ডেবিট দিকেই লিখবো, তাও ঠিক আছে। কিন্তু নামটি লিখবো কি? বিপরীত, বিপরীত দাখিলা। সরি, নামটি লিখবো বিপরীত। এইভাবে আমাদেরকে লিপিবদ্ধ করতে হবে। টাকার ঘরে 20,000 লিখলাম। এখন আসো, এখানে আরেকটি হিসাব আছে কি? বিক্রয়। বিক্রয়টা আমরা এখানে লিখতে পারবো না, বিক্রয়ের খতিয়ান যখন করব সেখানে লিপিবদ্ধ করব। পরবর্তী লেনদেনে দেখতেছি আসবাবপত্রের হিসাব ডেবিট আছে, নগদান হিসাব ক্রেডিট আছে। তাহলে এখানে একটা নগদান আছে, কোন দিকে আছে? ক্রেডিট দিকে। তাহলে আমরা কোন দিকে লিপিবদ্ধ করব? হ্যাঁ, আমরা ক্রেডিট দিকে লিপিবদ্ধ করব। তাহলে আসো আমরা ক্রেডিট দিকে যাই। মার্চ 10 হিসাবের নাম কি লিখবো? নগদান হিসাব না, হিসাবের নাম লিখবো আমরা আসবাবপত্রের হিসাব। কেন? নগদান হিসাব ক্রেডিট আছে, তার বিপরীত হচ্ছে ডেবিট, আসবাবপত্রের হিসাব। তাহলে বিবরণের ঘরে লিখবো আমরা আসবাবপত্র, আর নগদান হিসাব যেহেতু ক্রেডিট, আমরা ক্রেডিট দিকে লিখবো। তাহলে আমরা লিপিবদ্ধ করে দেখি। মার্চ 10 লিখেছি কি? আসবাবপত্রের হিসাব, টাকা হচ্ছে 15,000 টাকা। এখন আর লেনদেন নাই। লেনদেন যেহেতু দুইটা ছিল, দুইটার জাবেদা করা আছে। এখন যেহেতু আর নাই, তাহলে আমাকে কি করতে হবে? এখন দুই দিকের যোগফল সমান করতে হবে। কিন্তু শিক্ষার্থীরা লক্ষ্য করো, ডেবিট দিকে আছে 20,000, কিন্তু ক্রেডিট দিকে আছে কত? 15,000। তাহলে কি দুই দিকের যোগফল সমান হলো? সমান হয়নি। এখন আমাদেরকে সমান করার জন্য কি করতে হবে? তাহলে আমি দুই দিকে যোগফল লিখে রেখেছি আগে থেকে 20,000 20,000, কিন্তু দুই দিকে সমান নাই। যেদিকে কম আছে টাকা, সেদিকে আমরা সেই কম টাকাটা লিখবো এবং সেটার নাম দেব ব্যালেন্স সিডি। এটা তোমাদের বইতে আছে। ব্যালেন্স সিডি অর্থ হচ্ছে, সিডি পূর্ণরূপ হচ্ছে ক্যারিড ডাউন, অর্থাৎ নিচে নিত। এবং ওইটার তারিখ হবে যে উক্ত মাসের শেষ তারিখে, যে মাসের লেনদেনগুলো হচ্ছে সেই মাসের শেষ তারিখে। তাহলে আমরা একটু দেখি। মার্চ মাসের শেষ তারিখ হচ্ছে 31, সেজন্য 31 মার্চ লিখেছি। যে টাকাটা কম, অর্থাৎ 5,000 টাকা ক্রেডিট থেকে কম আছে, সেই 5,000 টাকাটা লিখলাম। এই টাকার নাম দিতে হবে কি আমাকে? ব্যালেন্স সিডি, অর্থাৎ ক্রেডিট ডাউন। এটা পরের মাসের প্রথমে নিত। ক্রেডিট ডাউন অর্থ হচ্ছে কি? নিচে নিত, অর্থাৎ মার্চের নিচে কি আছে? এপ্রিল আছে। আচ্ছা, তাহলে এখন দুই দিকে যোগফল সমান হলো না? এদিকেও 20,000 হলো, এদিকেও 20,000 হলো। এই যে সিডি কে এখন আমাকে পরের মাসে নিতে হবে। তাহলে মার্চের পরে কোন মাস? এপ্রিল। আর সিডিটা কোন পাশে আছে? ক্রেডিট পাশে। এটা চলে যাবে কোন দিকে? ডেবিট পাশে। তাহলে দেখো, ডেবিট পাশে এপ্রিল 1, আগে ছিল ব্যালেন্স সিডি, নিচে নিত। আর এখন লিখবো কি? ব্যালেন্স বিডি। বিডি হচ্ছে কি? ব্রট ডাউন, অর্থাৎ উপর থেকে আনিত। উপর বলতে এখানে এপ্রিলের আগের মাস হচ্ছে কি? মার্চ। তাহলে এই মার্চ মাস থেকে আমরা আনলাম ব্যালেন্স বিডি কত? 5,000 টাকা।
এইভাবে আমরা টি চকের ক্লোজিং করে থাকি, ব্যালেন্স করে ক্লোজিং করতে হয়। তাহলে নগদান হিসাবেরটা কাজ শেষ। এরপর আমরা যাব বিক্রয় হিসাবেরটা, তারপরে আসবাবপত্র হিসাবেরটা। আসো আমরা বিক্রয় হিসাবের জন্য একটা খতিয়ান করেছি, কিভাবে করেছি আর বলছি না, কারণ এতক্ষণ আলোচনা করা হয়েছে গড়টা কিভাবে হবে। টিচক পদ্ধতি 8টি গড় হবে, করে ফেললাম, এবং বিক্রয় সংক্রান্ত লেনদেন পেলাম শুধু একটি, 2017 মার্চ 3। এখন দেখো বিক্রয় হিসাব কোন দিকে আছে? ক্রেডিট দিকে। তাহলে আমরাও কোন দিকে লিপিবদ্ধ করব? ক্রেডিট দিকে লিপিবদ্ধ করব। কিন্তু কি নাম লিখব? নগদান হিসাব লিখতে হবে। তাহলে দেখো মার্চ 3 ক্রেডিট দিকেই লিখছি, কিন্তু বিক্রয় হিসাব লিখিনি, কারণ গড়টা হচ্ছে এই বিক্রয় হিসাবের, কিন্তু নাম লিখবো যে বিপরীতটা, নগদান হিসাব 20,000 টাকা। এখন কি আর কোনো লেনদেন আছে? নাই, ফলে আমরা কোনো লেনদেন লিপিবদ্ধ করতে পারবো না। তাহলে আমাদেরকে কি করতে হবে? Z10 এ হিসাব ক্লোজ করতে হবে। এখন ক্লোজ করার জন্য দেখো শুধু ক্রেডিট পাশে 20,000 আছে, কিন্তু ডেবিট পাশে কোনো টাকা নেই, কিন্তু দুই দিকের টাকা আমাকে কি করতে হবে? সমান করতে হবে। ঠিক আছে, আমি সমান করে দিলাম, ডেবিটেও 20,000 লিখলাম, ক্রেডিটেও 20,000 লিখলাম। কিন্তু এখানে দেখো ডেবিটে কি কোনো টাকা আছে? 20,000 টাকা আসলো কোত্থেকে? এমনি এমনিতে টাকা আসতে পারে না। তাহলে আমরা একটু আগে বলেছি আমাদেরকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করতে হবে কিভাবে? যেদিকে টাকা কম আছে সেদিকে আমরা উক্ত মাসের শেষ তারিখে ব্যালেন্স সিডি দিয়ে টাকাটা লিপিবদ্ধ করতে হবে। তাহলে মার্চের শেষ তারিখ হচ্ছে 31, আমরা ডেবিট দিকে 20,000 টাকা, এখানে কোনো টাকা নাই, সেখানে 20,000 টাকা লিখবো। মার্চের 31 তারিখ দিয়ে কি দিয়ে লিখবো বলেছি? ব্যালেন্স সিডি, অর্থাৎ ক্রেডিট ডাউন। তাহলে 20,000 টাকা লিখে ফেললাম। কোন পাশে লিখেছি? ডেবিট পাশে। এই সিডিটিকে আমাদেরকে আবার পরের মাসের প্রথম তারিখে বিডি হিসেবে লিখতে হবে। কোন পাশে লিখবো? ডেবিটে লিখবো না ক্রেডিটে লিখবো? পূর্বের লেনদেনটি কিন্তু আমরা ডেবিটে লিখেছি, এটা কিন্তু আমরা ক্রেডিটে লিখবো। কেন? এটা ছিল ডেবিট পাশে, এটা নিচে নিত, আর এখন লিখবো বিডি, ব্রট ডাউন, উপর থেকে আনিত, অর্থাৎ মার্চ মাস থেকে আনিত এপ্রিল। কোন পাশে? ক্রেডিট পাশে। এপ্রিল 1 ব্যালেন্স বিডি 20,000 টাকা। তাহলে সংশ্লিষ্ট দুইটি হিসাবের কাজ আমাদের শেষ, নগদান হিসাব এবং বিক্রয় হিসাব। এখন আছে আসবাবপত্র। সেই আসবাবপত্রের লেনদেনটি আমরা জাবেদায় লিপিবদ্ধ করলাম। আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। খতিয়ানের চক টিচক পদ্ধতি দেখাচ্ছে এখনো, টিচকের পরে আমরা চলমান জার পদ্ধতি দেখব। এখানে দেখো হিসাবের নাম হচ্ছে আসবাবপত্র হিসাব, সেজন্য আসবাবপত্র হিসাব কোন দিকে আছে? ডেবিট দিকে। আমরাও লিপিবদ্ধ কোন দিকে? লিপিবদ্ধ করব ডেবিট দিকে, কিন্তু নাম হবে কি? নগদান হিসাব। তাহলে আমরা ডেবিট দিকে লিখি মার্চের 10 নগদান হিসাব 15,000 টাকা। এবার লক্ষ্য করো এখানে আর কোনো লেনদেন নেই, সুতরাং জাবেদাও নেই, তাহলে আমার খতিয়ানও আর কোনো কিছু লিপিবদ্ধ হবে না। কিন্তু ডেবিট দিকের টাকা ক্রেডিট দিকের টাকা কিন্তু সমান হয়নি, তাহলে আমাকে এখন সমান করতে হবে। দুটো দিকের যোগফল আমি 15,000 সমান করে দিলাম, কিন্তু এখানে কোনো টাকা নেই, তাহলে আমাকে কি করতে হবে? এখানে টাকা বসাইতে হবে এবং একটি সংশ্লিষ্ট হিসাবের নাম লিখতে হবে। যেদিকে টাকা কম আছে সেদিকে সেই কম টাকাটা লিখে আমাকে লিখতে হবে কি? ব্যালেন্স সিডি, উক্ত মাসের শেষ তারিখ। তাহলে মার্চের শেষ তারিখ কত? 31 মাস, ব্যালেন্স সিডি 15,000 টাকা। এবার আসো এই সিডিটাকে আমাকে আবার পরের মাসের প্রথম তারিখে ব্যালেন্স বিডি করতে হবে বিপরীত দিকে। তাহলে ব্যালেন্স সিডিটা আছে কোন দিকে? ক্রেডিট পাশে। আমরা লিখবো কোথায়? ডেবিট পাশে। আছে কোন মাস? মার্চ 31। লিখবো কি? এপ্রিল 1। হিসাবের বিবরণে লেখা আছে ব্যালেন্স সিডি, এখন লিখবো আমরা সেটা ব্যালেন্স বিডি, কারণ সিডি হচ্ছে ক্রেডিট ডাউন, নিচে নিত, আর যখন উপর থেকে আমরা আনতেছি সেটা তখন হয়ে যাবে বিডি, ব্রট ডাউন। তাহলে আমরা লিপিবদ্ধ করি এপ্রিল 1 ব্যালেন্স বিডি 15,000 টাকা। তাহলে এই ছিল দুটি সংশ্লিষ্ট লেনদেন দ্বারা জাবেদা প্রস্তুত এবং টিচক পদ্ধতিতে খতিয়ান তৈরি। তাহলে দেখো এখন আমরা ওই পূর্বের দুইটি লেনদেন দ্বারা জাবেদা করা আছে, এগুলো আমি আলোচনা করতেছি না। আর ডেবিট বলতে আমরা এখানে প্লাস ধরে নিব, ক্রেডিট বলতে এখানে মাইনাস ধরে নিব। আর তোমরা বীজগণিতে করেছো বা গণিতের ক্ষেত্রে তোমরা করেছো, প্লাস প্লাসে কি হয়? প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাস মাইনাসে মাইনাস হয়, মাইনাসে প্লাসে মাইনাস হয়। এই জিনিসটা একটু মনে রাখবে, এটা তোমাদের জানা আছে। এখানে শুধু মনে রাখবে ডেবিট হচ্ছে প্লাস, ক্রেডিট হচ্ছে মাইনাস। তাহলে চলমান জার পদ্ধতি, নগদান হিসাব আমরা 60টি ঘর করে ফেললাম। তারিখ, বিবরণ, জাপি, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্দীপ্ত বা জেড, ডেবিট উদ্দীপ্ত, ক্রেডিট উদ্দীপ্ত। এই যে এখানে ডেবিট টাকা আছে এটাকে ধরে নিবে প্লাস, এখানে যে ক্রেডিট টাকা আছে সেটাকে ধরে নিবে মাইনাস,
আর উদ্দীপ্ত বা জেড, ডেবিট বলতে এখানে প্লাস ধরে নিবা আর ক্রেডিট বলতে এখানে মাইনাস ধরে নিবা, ঠিক আছে। আচ্ছা, নগদান হিসাব আমরা আসো মার্চের 3 তারিখে যাই। এখানে দেওয়া আছে কি নগদান হিসাব, ডেবিটে দেওয়া আছে। তাহলে আমরা বলেছি পূর্বে টিচকে আলোচনা করেছি যে নামটা হবে কিন্তু বিপরীত আর টাকাটা হবে নগদান যেদিকে আছে সেদিকে। তাহলে আমরা লিখি মার্চের 3, কিন্তু বিবরণে করে কার নাম লিখবো? নগদান হিসাব লিখতে পারবো না, কারণ গড়টাই হচ্ছে নগদান হিসাবের গড়। সেজন্য আমরা লিখবো কি বিক্রয় হিসাব, কিন্তু টাকা লিখবো কোন দিকে? ডেবিট দিকে। তাহলে দেখো আমরা লিপিবদ্ধ করছি মার্চ 3, নাম লিখলাম বিপরীত বিক্রয় হিসাব। নগদান যেহেতু ডেবিটে আছে, টাকাও লিখেছে কোন দিকে? ডেবিট দিকে। প্রথম লেনদেনটি ডেবিট টাকা হলে জেরো হবে ডেবিট জের, প্রথম লেনদেনটি ক্রেডিট টাকা হলে জেরো হবে কি? ক্রেডিট জের। আচ্ছা, এখন কাজ হচ্ছে পরের লেনদেনটি একটু ভালো করে লক্ষ্য করে একটা বুঝতে পারলে বাকি সবগুলো পারবে। মার্চ 10 তারিখে আমরা দেখতেছি আসবাবপত্র নগদান হিসাব। এখানে নগদান হিসাব, কিন্তু আমরা লিখবো কি আসবাবপত্র হিসাব। নগদান ক্রেডিটে আছে, টাকাটা হবে ক্রেডিট দিকে। তাহলে দেখো মার্চ 10 নাম লিখলাম আসবাবপত্র হিসাব। নগদান যেহেতু ক্রেডিটে আছে, আমরা টাকাটাও লিখলাম কোন দিকে? ক্রেডিট দিকে। এতটুকু পর্যন্ত সমস্যা নেই। এখন সমস্যা হবে জের নির্ণয়ের ক্ষেত্রে। এই যে 15,000 লিখেছি, পূর্বের জের ছিল কত? 20,000। এখন এটাকে আমরা যোগ করব না বিয়োগ করব? অনেক সময় আমাদের এটা ভুল হয়ে যায়। এটা মনে রাখার জন্য আমি একটু আগে বলেছি ডেবিট মানে হচ্ছে প্লাস, ক্রেডিট মানে হচ্ছে মাইনাস। তাহলে আমার পূর্বের টাকাটা 20,000 ছিল, কোন ঘরে ছিল? ডেবিটে, অর্থাৎ জেডটা ছিল ডেবিটে অর্থাৎ প্লাস। নতুন লেনদেনটি যেটা লিপিবদ্ধ করেছি সেটা লিখেছি কোথায়? ক্রেডিটে। তাহলে খেয়াল করো, পূর্বে ছিল ডেবিট, বর্তমান হচ্ছে কি? ক্রেডিট। পূর্বে ডেবিট, বর্তমান হচ্ছে ক্রেডিট। পূর্বে প্লাস, বর্তমান হচ্ছে মাইনাস। তাহলে প্লাস মাইনাসে কি হয়? মাইনাস হয়। অর্থাৎ 20,000 আর 15,000 আমি কি করব? মাইনাস করব। 20,000 থেকে 15,000 মাইনাস করলে কত হয়? 5,000। বোঝা গেছে? আচ্ছা, এরপরও মনে রাখতে পারো একই হলে যোগ হবে, বিপরীত হলে বিয়োগ হবে। অর্থাৎ যেটা ছিল ডেবিটে, নতুন লেনদেনটি লিপিবদ্ধ হয়েছে ক্রেডিটে। তাহলে একটা ডেবিট, অপরটা কিন্তু কি? ক্রেডিট। তাহলে হবে কি? বিপরীত, সুতরাং বিয়োগ। আর যদি মনে করো পূর্বের লেনদেন ছিল, পূর্বে যে ছিল ডেবিটে, নতুন লেনদেনটি লিপিবদ্ধ হয়েছে ডেবিটে, তাহলে এটাও ডেবিট ওটাও ডেবিট, তাহলে একই। একই হলে কি হতো? যোগ হতো। অথবা এখানে দেওয়া আছে সূত্র অনুসারে আমরা পাই প্লাস প্লাসে কি হয়? প্লাস হয়। এই জিনিসটা লক্ষ্য করবা, এটা তোমার এই জায়গায় যদি ভুল হয়ে যায় তাহলে ব্যালেন্স নির্ণয়ও ভুল হয়ে যাবে। পরবর্তী লেনদেনটি ছিল মার্চ 3 নগদ বিক্রয়, অর্থাৎ বিক্রয় হিসাব দিয়ে আমরা খতিয়ান করব। বিক্রয় হিসাবের খতিয়ান করে ফেললাম। বিপরীত নাম হচ্ছে কি? নগদান। নগদান হিসাব লিখেছি। বিক্রয় হিসাব ক্রেডিটে আছে, তাই টাকাটা আমরা ক্রেডিটে লিখেছি। প্রথম লেনদেন যেখানে হবে জেডটাও সেখানে হবে। তাহলে ক্রেডিটে আছে, জেডটাও হবে কোন দিকে? ক্রেডিট দিকে। এখানে একটা লেনদেন হওয়াতে ঝামেলা নেই। অপর লেনদেনটি দেখি আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। হিসাবটা হচ্ছে আসবাবপত্র, নাম লিখবো তাহলে আমরা নগদান হিসাব। তাহলে আসবাবপত্র হিসাব লিখলাম নগদান হিসাব। আসবাবপত্র আছে কোন দিকে? ডেবিটে, ফলে আমরা টাকাটাও লিখবো ডেবিটে। যেহেতু এখানে একটি টাকা এবং প্রথম লেনদেনটি ডেবিট করে বসেছে, জেডটি হবে ডেবিট করে। তাহলে এই ছিল চলমান জের পদ্ধতিতে খতিয়ান নির্ণয়। আমরা দুইটা পদ্ধতি দেখে নিলাম, ভালো করে অনুশীলন করবে, বোঝার চেষ্টা করবে, না বুঝলে প্রশ্ন করবে। এবার তোমাদের জন্য একটি বাড়ির কাজ রইল। বাড়ির কাজটি তোমরা ছবি তুলে নাও এবং এটা বাড়িতে অনুশীলন করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।